সল্টলেকের অভিজাত পাড়ায় অমলবাবুর প্রকাণ্ড ও ঝকঝকে আবাসন। এই অট্টালিকার প্রশস্ত দোতলায় ৪ কামরার একটি বিলাসবহুল ঘর ছিল তার। শরতের কাঁচা সোনা রোদ স্বচ্ছ জানলা ভেদ করে নামী ব্র্যান্ডের পালঙ্কে এসে পড়াতে সেটি আরও জৌলুসপূর্ণ দেখাচ্ছিল। অমলবাবু তার সৌখী নিজি চেয়ারে হেলান দিয়ে ধীর লয়ে কাগজের খবরগুলো ঝালিয়ে নিচ্ছিলেন। তার মুখাবয়বে এক দুর্জয় দম্ভ এবং চলনে আমি হর্তাকর্তা গোছের একটা উদ্ধত আমেজ লেগেই থাকত। অতীতে বড় বাজারে তার সুতোর কারবারে লক্ষ্মী সহায় ছিলেন। বর্তমানে অবসর জীবন যাপন করলেও সেই বিত্তের আস্ফালন এবং মানুষকে কেবল উপার্জনের নিক্তিতে মেপে নেওয়ার অভ্যাসটা তার মজ্জাগত হয়ে গিয়েছিল। ভেতর থেকে এলাহি খাবারের কড়া সুবাস ভেসে আসছিল। অমলবাবুর গৃহিণী শান্তাদেবী খুব তটস্থ হয়ে জলখাবারের তোড়জোড় করছিলেন। তার স্বভাবটা ছিল ঠিক নামের মতোই স্নিগ্ধ এবং আজীবন কর্তার অনুগত। এই অন্দরমহলে অমলবাবুর সিদ্ধান্তই ছিল শিরোধার্য। দীর্ঘ ৪ দশক ধরে তিনি এভাবেই নীরবে ঘর সামলে আসছিলেন। শান্তা, সময়টা খেয়াল করেছ একবার? 11:15 বাজে। রিয়া আর অর্ক তো ঢুকল বলে। অর্কের জন্য বিশেষ সেই বাসমতি চালের বিরিয়ালিটা রেঁধেছ তো? ওটা ওর বড় প্রিয়। অমলবাবু চশমার ওপর দিয়ে একবার হেঁকে উঠলেন। হ্যাঁ, সব তৈরি। তবে দীপা আর সুমিত আসছে তো, ওদের জন্য মামুলি খিচুড়ি রেঁধেছি। ওহ, ওরা আসবে তো সেই লোকাল ট্রেনে ঝুলে অথবা জরাজীর্ণ ওই সাইকেল নিয়ে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে বটে, কিন্তু রুচিটা একদম ভতুরদের মতো। কতবার বললাম একটা এসইউভি কেন, কিন্তু না, ওরা দুজনেই যেন পয়সা আগলে বসে থাকতেই ভালোবাসে। অমলবাবু বিরক্তি ভরে বিড়বিড় করতে লাগলেন। মুহূর্তেই কলিং বেল বেজে উঠল। শান্তাদেবী দ্রুত শাড়ির আঁচল গুছিয়ে কপাট খুললেন। সামনে দীপা, সুমিত এবং তাদের ৯ বছরের চনমনে ছেলের ইহান দাঁড়িয়েছিল। দীপা একটি সাধারণ তাঁতের শাড়ি পরেছিল, আর সুমিতের পরনে ছিল ছিমছাম ধুতি পাঞ্জাবি। দুজনের চেহারায় এক অপার্থিব প্রশান্তি বিরাজ করছিল। থাম্মি, বলে রিহান শান্তাদেবীকে জড়িয়ে ধরল। ছেলেটি যেমন চটপটে তেমনি অসম্ভব বুদ্ধিদীপ্ত। সে ভেতরে ঢুকেই অমলবাবুর পদধূলি নিল। এলি শেষমেশ, যা ভেতরে গিয়ে দেখ তোর ঠাম্মি কি করছে। অমলবাবু অত্যন্ত নিরুত্তাপভাবে নাতিকে বললেন। দীপা আর সুমিত প্রণাম সারল, কিন্তু অমলবাবু কেবল সামান্য মস্তক সঞ্চালন করে তা অগ্রাহ্য করলেন। সুমিত আর দীপা ঘরের একধারে গিয়ে বসল। দীপা নিস্তব্ধে কক্ষটি একবার দেখে নিল। সে জানত আজকের দিনটিও সেই পুরনো তিক্ততায় ভরে উঠবে। বাবার অহংকার আর মেজবোনের কৃত্রিম হুনগান, এই পরিবারে এটিই ছিল নিত্য নৈমিত্তিক দস্তুর। কি হে জামাই বাবাজি, আপনাদের সেই সেকেলে স্কুটারটা কোথায় গেজে রাখলেন? নিচে অর্কের নতুন 20 লাখি গাড়িটা ঢুকবে। ওই লক্কর ঝক্কর জানের পাশে ওটা রাখবেন না যেন। রক্ষীকে বলে ওটা কোনো গলিতে সরাতে বলুন। অমলবাবু কফির কাপে চুমুক দিয়ে প্রথম খোঁচাটা দিলেন। সুমিতের হাসিতে কোনো মলিনতা দেখা যায়নি। সে বিনীতভাবে বলল, বাবা, যানটি গ্যারেজে সযত্নে রাখা আছে, আর ওটা পুরনো হলেও আমাদের যাতায়াতে কোনো ত্রুটি করে না। আমাদের বর্তমানে কোনো বিলাসবহুল গাড়ির আবশ্যকতা নেই। প্রয়োজন নেই। আরে অর্ককে দেখুন, রাজারহাটের সেই হাই প্রোফাইল টাওয়ারে থাকেও। 5 কোটির রাজপ্রাসাদ আর রাজকীয় মেজাজ। ওখানকার রবিতে ঢুকলে মনে হয় কোনো রাজমহলে এলাম। আর আপনারা দম্পতি মিলে লাখখানেক টাকা কামান আর এখনও সোনারপুরের সেই মামুলি ডেরায় পড়ে আছেন। ভাবতেও ঘৃণা লাগে যে এই বয়সেও আপনাদের নিজেদের 1 ইঞ্চি জমি নেই। অমলবাবুর কণ্ঠস্বর এখন তীব্র হতে শুরু করেছিল। দীপার অন্তরাত্মা কেঁপে উঠল। সে আতঙ্কিত হয়ে রিহানের দিকে তাকাল। রিহান এক কোণে বসে রং পেন্সিল দিয়ে ছবি আঁকছিল বটে, কিন্তু তার মন ছিল দাদুর বাক্যের দিকে। নিজের আদরের মানুষের সামনে জীবনসঙ্গীর এমন তিরস্কার দেখে দীপার ভীষণ কষ্ট হচ্ছিল। বাবা, আমাদের ছোট বাসাটিই খুব প্রিয়। আমরা সেখানে পরম শান্তিতে রয়েছি। আর স্থাবর সম্পত্তি কেনাটা কি একান্তই ব্যক্তিগত অভিরুচি হতে পারে না? দীপা নিজের কণ্ঠ যথাসম্ভব কোমল রেখে বোঝানোর চেষ্টা করল। শান্তি? কিসের শান্তি? পরের অধীনে থাকা 4টে দেয়ালকে আপন ভাবাটা নেহাত বোকামি দীপা। পরশু যদি মালিক নোটিশ দেয়, তবে ছেলেকে নিয়ে কোথায় মাথা গুজবেন? ফুটপাতে? অর্ক আর রিয়াকে দেখো, 30-এর কোঠাতেই নিজেদের আস্তানা গড়ে নিয়েছে ওরা। সমাজে ওদের একটা ওজন আছে। আর আপনাদের অস্তিত্ব কি? আপনাদের ওই সাধারণ বেশভূষা আর যাযাবর জীবন দেখে মাঝে মধ্যে আমার পরিচিত মহলে পরিচয় দিতেও সংকোচ বোধ হয়।
অমলবাবু এখন সম্পূর্ণ কাণ্ডজ্ঞান হারিয়ে কথা বলছিলেন। শান্তাদেবী উনুনের পাশে দাঁড়িয়ে নিভৃতেই বিষোদ্গার শুনছিলেন। তার চোখ ভিজে উঠলেও স্বামীকে রদ করার সাহস তার ছিল না। রিহান আঁকা থামিয়ে দিল। সে তার সরল কিন্তু সজাগ দৃষ্টিতে দাদুর দিকে চাইল। দাদু, তুমি কেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো? আমাদের ছোট বাড়িটা অনেক সুন্দর। বাবা সেখানে আমার জন্য একটা দোলনা বসিয়েছেন। বাবা বলেন আমরা যেখানে মিলেমিশে থাকি সেটাই আমাদের সেরা ঠিকানা। রিহানের এই অবোধ বাক্যে অমলবাবু অবজ্ঞা ভরে হেসে উঠলেন। ওরে বাচ্চা, তোর বাপ তোকে শৈশব থেকেই দৈন্যদশায় থাকার তালিম দিয়েছে দেখছি। আবেগে সংসার চলে না, তার জন্য দরকার ব্যাংকে মোটা অঙ্ক আর প্রতিপত্তি। প্রতিপত্তি, যা তোর এই অভিভাবকদ্বয়ের কপালে কোনো দিন জোটেনি আর জুটবেও না। দাদুর রূঢ় বাক্য শুনে রিহানের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে প্রায় ফুপিয়ে কেঁদে ফেলে দীপাকে শক্ত করে ধরে রাখল। নিজের সন্তানের নয়নের সেই করুণ আরতি দেখে দীপার সহ্য শক্তি ভেঙে পড়ছিল। তার মনে হচ্ছিল এক্ষুনি ফেটে পড়ে সব গোপন কথা বলে দিয়ে ওর এই দর্প চূর্ণ করে দেন। তার চোখে অসম্মান আর ক্ষোভের অশ্রু চিকচিক করছিল। সে কিছু প্রতিকার করার জন্য মুখ খুলতে যাচ্ছিল। ঠিক তখনই সুমিত খুব সন্তর্পণে দীপার হাতের ওপর নিজের হাত রাখল। দীপা সুমিতের দিকে তাকাল। সুমিতের দৃষ্টিতে এক অসীম নীরবতা এবং গভীর আশ্বাসের প্রলেপ ছিল। সে দীপার আঙুলে সামান্য চাপ দিয়ে ইশারা করল, ক্ষান্ত হও, সময় উত্তর দেবে, এখন পাল্টা দিও না। সুমিতের সেই স্পর্শ আর তার সেই স্থৈর্য দীপার কাছে ধন্বন্তরীর মতো কাজ করল। সে দীর্ঘশ্বাস ফেলে নিজের ক্রোধ দমন করে নিল। সুমিত রিহানকে বুকে টেনে নিল। তার মাথায় হাত বুলিয়ে বলল, রিহান, দাদু বয়োজ্যেষ্ঠ মানুষ। তিনি যা কিছু বলছেন তা আমাদের কল্যাণের জন্যই বলছেন। তুই যা তোমা, ঠাম্মিকে গিয়ে বল খাবার পরিবেশন করতে। রিহান সম্মতি জানিয়ে ভেতরের দিকে চলে গেল। অমলবাবুর মনে হল তিনি এই দুজনকে পুরোপুরি অবদমুত করে দিয়েছেন। তিনি জেতার আনন্দে গোফে হাত বুলিয়ে আয়েশ করে বসলেন। মাঝে মাঝে রিয়ার থেকে পরামর্শ নিও, বর্তমান যুগে আড়ম্বর না করলে মানুষ তুড়ি মেরে উলিয়ে দেবে। তোমাদের এই অতি ভদ্রতা আর সাদামাটা যাপন একদিন তোমাদের বড় মাসুল দিতে বাধ্য করবে, মিলিয়ে নিও। তিনি পুনরায় আক্ষেপ করলেন। ঠিক সেই মুহূর্তেই আবাসনের নিচে একটি প্রকাণ্ড এবং দামি চারচাকার কর্কশ সংকেত বেজে উঠল। অমলবাবুর কান খাড়া হয়ে উঠল। তার মুখমণ্ডল নিমিষেই প্রদীপ্ত হয়ে উঠল। এসেছে, আমার রিয়া আর অর্ক এসে গেল মনে হয়। শান্তা, ওগো, বারান্দায় এসে দেখো, তোমার আদরের কন্যা এসেছে। অমলবাবু প্রবল উৎসাহে এগিয়ে গিয়ে রিয়াকে অভ্যর্থনা জানালেন। আবাসনের নিচে সেই তীব্র হর্নের শব্দে অমলবাবুর অধরে যে তৃপ্তির হাসি ফুটে উঠেছিল তা ছিল দেখার মতো। কলিং বেল বাজতে শান্তাদেবী তড়িঘড়ি করে কপাট খুলে দিলেন। দরজায় রিয়া আর অর্ক দণ্ডায়মান। রিয়া অতি মূল্যবান ডিজাইনার শাড়ি জড়িয়েছিল, হাতে দামি ব্র্যান্ডের ব্যাগ আর চোখে গাঢ় রোদ চশমা। কিন্তু কেউ যদি সূক্ষ্মভাবে নিরীক্ষণ করত, তবে অর্কের অবয়বে ভ্রমণের ক্লান্তির চেয়েও কোনো এক অজ্ঞাত দুশ্চিন্তার ছাপ অধিক স্পষ্ট দেখা যাচ্ছিল। এসো এসো, আমার রাজপুত্রী এসেছে। অমলবাবু প্রবল উদ্দীপনায় এগিয়ে গিয়ে রিয়াকে অভ্যর্থনা জানালেন। হ্যালো ড্যাড, ট্রাফিক যা ছিল না, অর্কে বললাম সল্টলেকে আসতে আমাদের ওই বড় এসইউভিটা বের করো না, ছোট গাড়িটাই নাও, কিন্তু ও কি শোনে। রিয়া হাসতে হাসতে নিজের বিলাসবহুল যান আর রাজকীয় চলনবলনের কথা প্রথম বাক্যেই জুড়ে দিল। অর্ক পলঙ্কে গায়ে এলিয়ে দিল। প্রণাম কাকা, সে কৃত্রিম হাসি মুখে বলল, কিন্তু উপবেশন করার পরেই সে বারবার নিজের মুঠোফোন পরীক্ষা করছিল। ফোনে আসা একটি বার্তা দেখে তার ললাটের ভাঁজ আরও গভীর হল। সে বিরক্ত হয়ে ফোনটা পকেটে পুরে রাখল। দীপা আর সুমিত এই সমস্ত দৃশ্য অতি নির্লিপ্তভাবে প্রত্যক্ষ করছিল। সুমিতের চোখে অর্কের মুখের সেই মানসিক চাপ ধরা পড়ে গেল। রিয়ার এই চাকচিক্যময় আভিজাত্য আর অর্কের বিরক্তি, এর অন্তরালে যে বড় কোনো সংকট প্রচ্ছন্ন আছে তা সুমিতের তীক্ষ্ণ নজর এড়ায়নি, যদিও সে মৌন রইল। অমলবাবু পুনরায় তার সেই অভ্যস্ত রেকর্ড বাজাতে শুরু করলেন। দেখো দীপা, বোনের থেকে কিছু শিক্ষা নাও, কি দাপট আমার জামাইয়ের, আর আপনারা সেই লক্কর-ঝক্কর সাইকেল ঠেলতে ঠেলতে এলেন তো। আরে জীবন তো একবারই পাওয়া যায়, এমন কাঙালের মতো বেঁচে থাকার কি সার্থকতা আছে। দীপা শান্তই ছিল, সে শুধু ক্ষীণ হাসল,
কিন্তু তার এই প্রশান্তির নেপথ্যে একটি অনেক বৃহৎ আর সুদৃঢ় ভিত ছিল, যা অমলবাবুর বিন্দুমাত্র অনুমানের মধ্যেও ছিল না। 10 বছর আগে যখন দীপা আর সুমিতের পরিণয় হয়েছিল, তখন দুজনের আয় ছিল যৎসামান্য। সুমিত ছিল এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আসা অত্যন্ত প্রতিভাবান ও দূরদর্শী এক যুবক। বিয়ের প্রথম লগ্ন থেকেই অমলবাবু সুমিতকে তার সাদাসিধে জীবনযাত্রার জন্য কটাক্ষ করতে শুরু করেছিলেন। আমার দীপার কপালটাই মন্দ, এটা তিনি বারবার আওড়াতেন। কিন্তু সুমিত কোনোদিন প্রতি উত্তরে উচ্চবাচ্য করেনি। বিয়ের প্রারম্ভেই সুমিত দীপাকে কাছে বসিয়ে একটি কথা খুব পরিষ্কারভাবে বলেছিল, দীপা, আমরা মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য বা কাউকে কিছু জাহির করার জন্য অর্থ অপচয় করব না। আমাদের উপার্জিত অর্থ হল আমাদের পরিশ্রমের ফল। সেটা লোক দেখানো বিলাসিতায় ব্যয় না করে আমরা আমাদের আগামীর মজবুত ভিত নির্মাণে কাজে লাগাব। আমরা একযোগে কাজ করব। আর বাস্তবিকই তারা দুজন একটি নিখুঁত দল হয়ে উঠেছিল। তারা নামী ভোজনালয়, দামি পোশাক, প্রতি 2 বছরে যন্ত্র পরিবর্তন এবং লোক দেখানোর জন্য যানবাহন ক্রয়, এই সব কিছু বিসর্জন দিয়েছিল। তারা সাধারণ ভাড়ার ঘরেই রয়ে গেল। সুমিতের আর্থিক পরিকল্পনা এতটাই অমোঘ ছিল যে দুজনের বেতনের একটি সিংহভাগ সরাসরি লগ্নি তহবিলে চলে যেত। তারা বাজার অর্থনীতি নিয়ে গভীর চর্চা করেছিল, মিউচুয়াল ফান্ডে শৃঙ্খলাবদ্ধভাবে বিনিয়োগ করেছিল এবং যখন উপযুক্ত সময় এলো তখন তারা আবাসন শিল্পের দিকে মনোনিবেশ করল। রিহানের জন্মের পর তারা তার ভবিষ্যতের জন্য বৃহৎ পদক্ষেপ নিল। তারা আনুষ্ঠানিকভাবে ডিএস এস্টেটস নামে একটি ক্ষুদ্র এলএলসি সংস্থা নথিভুদ্ধ করল। তখন সোনারপুর এবং উদীয়মান বারুইপুর অঞ্চলের জমির মূল্য সাধ্যের মধ্যেই ছিল। দীপা আর সুমিত তাদের জীবনের সমস্ত সঞ্চিত পুঁজি দিয়ে সোনারপুরে প্রথম বাণিজ্যিক প্রাঙ্গণ ক্রয় করল। এরপর তাদের আর পশ্চাৎপদ হতে হয়নি। গত 7 বছরে তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে কোনো প্রচার ছাড়াই সোনারপুর আর বারুইপুর এলাকায় প্রায় 5টি বিপণী বিতান এবং 4টি চমৎকার ফ্ল্যাট অধিকার করে ফেলেছিল। এই সবটাই ছিল দেনামুক্ত অথবা যৎসামান্য ঋণের ওপর, কারণ তার প্রারম্ভিক কিস্তি তাদের অন্য লগ্নের লভ্যাংশ থেকেই উঠে এসেছিল। তাদের ভাড়াটেদের সাথে প্রাত্যহিক ঝামেলা বা পাওনা আদায়ের জন্য কারোর দ্বারে যাওয়ার অভিপ্রায় ছিল না, তাই তারা এই সম্পূর্ণ কাজটা একটি পেশাদার প্রপার্টি ম্যানেজমেন্ট সংস্থাকে দিয়ে দিয়েছিল। মাসের প্রথম দিনেই সমস্ত ভাড়াটেদের অর্থ সংস্থার কাছে পৌঁছে যেত এবং সংস্থা নিজেদের কমিশন কেটে নিয়ে বাকি একটা মোটা অঙ্কের অর্থ সরাসরি ডিএস এস্টেটসের ব্যাংক খাতায় জমা করে দিত। দীপা আর সুমিত এত বড় একটা প্রতিপত্তি গড়ে তুলেছিল, কিন্তু এই কথাটি তারা অমলবাবু সহ আপামার বিশ্বের থেকে সংগোপনে রেখেছিল। কেন গোপন করেছিল? কারণ দীপা তার পিতাকে খুব ভালোভাবেই চিনত। অমলবাবু যদি জানতে পারতেন যে দীপার কাছে এত বড় ঐশ্বর্য আছে, তবে তিনি তার জীবনেও হস্তক্ষেপ করতে শুরু করতেন। তিনি এই বিষয়গুলোকে আত্মীয় স্বজনের মাঝে শুধু নিজের দম্ভ প্রকাশ আর বড়াই করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। সুমিত এটা চাইত না। আমাদের সাফল্য এতটাই নিঃশব্দ হওয়া উচিত যে সেটা শুধু আমাদের আত্মতৃপ্তি দেবে, অন্যদের মনে ঈর্ষা নয়। সুমিতের এই দর্শনটি দীপা মনে গেঁথে নিয়েছিল। সেই কারণেই তারা নীরবে অমলবাবুর বাক্যবাণ সহ্য করে যেতেন। কি গো জামাইবাবু, কিসের ধ্যানে মগ্ন হলেন? অমলবাবুর চড়া গলায় সুমিত বাস্তবে ফিরে এলো। কিছু না বাবা, আপনার খিচুড়ি খুব সুস্বাদু হয়েছে, সুমিত অত্যন্ত নম্রভাবে বলল। ওদিকে পালঙ্কে রিয়ার অবিরাম প্রলাপ চলছিল। ড্যাড, জানো, আমরা আগামী মাসে হয়তো ইউরোপ ভ্রমণে যাব। অর্ককে বললাম অনেক দিন কোথাও যাওয়া হয়নি, তাই না অর্ক? এটা শুনে অর্কর মুখের বর্ণ ফ্যাকাশে হয়ে গেল। সে রিয়ার দিকে একটি অত্যন্ত ক্রুদ্ধ ও বিরক্ত দৃষ্টি নিক্ষেপ করল। সে জানত তার 3টি ক্রেডিট কার্ডেরই সীমা শেষ হয়ে গিয়েছে। রাজারহাটের সেই আলিশান 5 কোটির ফ্ল্যাট আর বাইরে দাঁড়িয়ে থাকা সেই লাখ টাকার যান, এই সব কিছুই পাহাড় প্রমাণ ঋণের ওপর টিকেছিল। অর্কর মাসের অর্ধেক বেতনের বেশি শুধু সুদের কিস্তি মেটাতেই নিঃশেষ হয়ে যেত। রাতে তার নিদ্রা আসত না। আর রিয়া সামাজিক মাধ্যমে প্রতিপত্তি বজায় রাখা ছাড়া আর কিছুই উপলব্ধি করতে চাইত না। অর্ক ভেতর থেকে একদম রিক্ত হয়ে গিয়েছিল। দেখছি এখনও কিছু চূড়ান্ত হয়নি। অর্ক দাঁত কিড়মিড় করে কোনো মতে উত্তর দিল। আরে দেখছ কি, যাও না বিন্দাস, টাকা তো হাতের ময়লা, আজ আছে কাল নেই,
রোজগার করবে আর ওড়াবে। অমলবাবু বুক ফুলিয়ে বললেন। দীপা আলতো করে সুমিতের পায়ে পা ঠেকাল। সুমিত তার দিকে চাইল। সেই এক পলকের চাহনিতে সহস্র কথা ছিল। টাকা হাতের ময়লা নয় বাবা, টাকা হলো শ্রমের বিন্দু। আর আপনি যে লোক দেখানো চটক দেখে তৃপ্ত হচ্ছেন, সেই ইমারত ভেতর থেকে কতটা ফাঁপা তা শুধু আমরাই অনুভব করছি। এটাই দীপা বোঝাতে চাইছিল। সুমিত তাকে আশ্বস্ত করার মতো করে তাকাল। সেই রবিবার সল্টলেকের সেই অট্টালিকায় দুটি বিপ্রতীপ জগৎ এক হয়েছিল। একদিকে ছিল ঋণের বালুর ওপর দাঁড়িয়ে থাকা এবং যে কোনো সময় ধসে পড়তে পারা রিয়া অর্ক দম্পতির লোক দেখানো দেখনদারি, আর অন্যদিকে দীপা আর সুমিত পরম প্রত্যয় আর নিস্তব্ধতায় গড়ে তোলা ভূসম্পত্তির এক অনর প্রাসাদ। দীপা আর সুমিত রিহানকে নিয়ে সন্ধ্যায় নিজেদের সেই সাধারণ বাহনে হাসতে হাসতে গৃহে ফিরল। দাদুর অপমানের তীরের কথা তারা সেই গৃহেই বিসর্জন দিয়ে এসেছিল, কিন্তু মহাকালের গর্ভে অন্য কিছুই দানা বাঁধছিল। অমলবাবু ভাবছিলেন তার প্রিয় তনয়ার জীবন এভাবেই বিলাসিতা আর অন্যদের অবজ্ঞা করার মাঝেই অতিবাহিত হবে। কিন্তু সময়ের চাকা কারো জন্য থেমে থাকে না, এবং বিধাতা কারো মিথ্যে অহংকার চিরকাল বরদাস্ত করে না। দীপা আর সুমিতের সেই সাক্ষাতের পর এখন প্রায় 2 বছর অতিক্রান্ত হয়েছে। সল্টলেকের সেই বিশাল অট্টালিকা থেকে অমলবাবুর যে দর্পিত কণ্ঠস্বর ভেসে আসত, তা এখন ক্রমশ স্থিমিত হয়ে আসছিল। অমলবাবু তার ব্যবসা গুটিয়ে নিলেও বাজারে নিজের প্রতিপত্তি বজায় রাখতে পরিচিত কিছু ব্যবসায়ীদের বড় অঙ্কের টাকা ধার দিয়েছিলেন। এছাড়া বন্ধুদের প্ররোচনায় একটি বিশাল আবাসন প্রকল্পে নিজের বসতবাড়ি বন্ধক রেখে মোটা অঙ্কের পুঁজি বিনিয়োগ করেছিলেন। টাকাই জীবনের একমাত্র সত্য, এমনটাই ছিল অমলবাবুর বদ্ধমূল ধারণা। কিন্তু বাজারে আচমকা মন্দা নামায় এবং ওই আবাসন প্রকল্পের নির্মাতা সমস্ত অর্থ আত্মসাৎ করে চম্পট দেওয়ায় অমলবাবুর সব পুঁজি ধূলিস্যাৎ হয়ে গেল। যেসব ব্যবসায়ীদের তিনি অর্থ ধার দিয়েছিলেন তারাও মুখ ফিরিয়ে নিলেন। দেখতে দেখতে তার ঘাড়ে ব্যাংক এবং ব্যক্তিগত মহাজনদের দেনার পাহাড় জমে উঠল। ঋণের কিস্তি মেটাতে না পারায় ব্যাংকের চূড়ান্ত সতর্কবার্তা আসতে শুরু করল। অমলবাবুর পায়ের তলা মাটি সরে গেল। নিজের এই সাজানো আভিজাত্য চূর্ণ বিচূর্ণ হতে দেখা তার কাছে অসহ্য হয়ে উঠেছিল। আত্মীয় স্বজন এবং সমাজ যদি এই দেউলিয়া হওয়ার খবর জানতে পারে, তবে তার কতখানি মানহানি হবে সেই শঙ্কায় তিনি কুঁকড়ে গেলেন। অবশেষে অত্যন্ত নিরুপায় হয়ে এবং নিজের অবশিষ্ট সম্মানটুকু রক্ষার তাগিদে অমলবাবুকে একটি কঠোর সংকল্প নিতে হল। সল্টলেকের সেই নিজের ঐতিহ্যের, অহংকারের এবং প্রিয় অট্টালিকাটি বিক্রি করার দিনটি ছিল শান্তাদেবীর জীবনের নিকষ কালো দিন। কক্ষের যত্রতত্র আসবাবপত্রের বাক্স ছড়িয়ে ছিটিয়েছিল। দীর্ঘ 40 বছর ধরে যে গৃহের দেয়ালগুলোকে তিনি নিজের মমতা আর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছিলেন, সেই গৃহ এখন পরবাসী হয়ে গিয়েছিল। পাকশালার নিজের প্রিয় তৈজসপত্র আর মশলার কৌটোগুলো পুরনো কাগজে মুড়িয়ে রাখার সময় শান্তাদেবীর হাত থরথর করে কাঁপছিল। তার 2 নয়নের অবিরল ধারা থামছিল না। অমলবাবু বসার ঘরের সেই রিক্ত ইজি চেয়ারে পাথরের মতো বসেছিলেন। সামনের দেয়ালটি, যেখানে আগে তার এক রাজকীয় তৈলচিত্র শোভা পেত, সেটি এখন ধূসর আর বিবর্ণ দেখাচ্ছিল। শান্তাদেবী আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে সামনে এলেন। ওগো, এই ঠাকুরের আসনের নারায়ণশিলা আর পঞ্চপ্রদীপগুলো কি এই ঝোলায় গুছিয়ে রাখব? ব্যাগটা তোমার কাছেই রেখো। তার স্বর রুদ্ধ হয়ে আসছিল। অমলবাবু শূন্য দৃষ্টিতে চেয়ে শুধু মাথা নাড়লেন। কিছুক্ষণ পর তিনি ধরা গলায় বললেন, শান্তা, আমাকে মার্জনা করো গো। যে অট্টালিকা নিয়ে আমার এত দম্ভ ছিল, যে বিত্তের জোরে আমি দীপার স্বামী সুমিতকে কত তুচ্ছতাচ্ছিল্য করেছি, সেই ভিটেটাই আজ আমার হাত ছাড়া হয়ে গেল। কি জবাব দেব আমি পরিচিতদের? লোকে কি বলবে যে অমলবাবু শেষ বয়সে পথের ভিখারি হয়ে দাঁড়িয়েছে? শান্তাদেবী কান্নার বেগ সংবরণ করে নিলেন। লোকদের কথা ছাড়ুন তো, কিন্তু এখন আমাদের ভবিষ্যৎ কি? আমরা কোথায় যাব এই অথর্ব বয়সে? আমি রিয়াকে ফোন করেছিলাম, অমলবাবু মস্তক অবনত করে জানালেন। তার কণ্ঠে এক সুগভীর অপরাধ বোধ আর বিষাদ ছিল। বলেছিলাম, নতুন আস্তানা না পাওয়া পর্যন্ত কিছুদিন ওদের সেই রাজারহাটের প্রাসাদে গিয়ে আশ্রয় নেব। তারপর কি উত্তর দিল? শান্তাদেবীর চোখে আশার এক ক্ষীণ আলো দেখা দিল। অমলবাবুর চক্ষু থেকে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। ও বলল, ড্যাড, আমাদের ফ্ল্যাট 5 BHK হলেও
অর্কর অফিসের কাজ বাড়িতেই থাকে, ওর একান্ত ব্যক্তিগত পরিসর প্রয়োজন হয়, আর আমার কত সামাজিক অনুষ্ঠান থাকে ঘরে। তোমরা এলে তোমাদেরই অস্বস্তি হবে। তোমরা অন্য কোথাও কোনো ব্যবস্থা করে নাও। শান্তা, যার জন্য আমি আমার সর্বস্ব উজাড় করে দিলাম, যাকে নিয়ে আমি এত শ্লাঘা করতাম, সে আজ আমাকে আশ্রয় দিতে অস্বীকার করল। এটা শুনে শান্তাদেবী নির্বাক হয়ে গেলেন। তার দীপার কথা মনে পড়ল। দীপা এই বিপর্যয়ের পাঠোদ্ধার করতে পারেনি, কারণ অমলবাবু নিজের মিথ্যে প্রতিপত্তি বজায় রাখতে এই সংকটটি তার থেকে সন্তর্পণে লুকিয়ে রেখেছিলেন। অবশেষে যখন গৃহত্যাগের লগ্ন এল, তখন অমলবাবুর পদক্ষেপ চৌকাঠেই থমকে গেল। কপাটের অমল নিবাস নামফলকটি উপড়ে ফেলার সময় তার হৃদয়ে যে হাহাকার ধ্বনিত হল, তা বর্ণনাতীত। নিজের বাস্তু থেকে বিতাড়িত হওয়ার সেই মর্মন্তু যন্ত্রণা তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছিল। অমলবাবু সম্পূর্ণ ভেঙে পড়ায় পরবর্তী সমস্ত ব্যবস্থাপনার ভার শান্তাদেবীকেই নিতে হল। তিনি এক পরিচিত দালালের কাছে সাহায্য চাইলেন। সোনারপুরের এক মনোরম সোসাইটিতে তারা একটি ছোট 2 BHK ফ্ল্যাট ভাড়ায় পেলেন। পরদিন মালামাল বোঝাই ভ্যান সোনারপুরের সেই আবাসনে পৌঁছল। ফ্ল্যাটটি বেশ খোলামেলা ছিল, কিন্তু অমলবাবুর কাছে সেটি কারাকক্ষের মতো মনে হচ্ছিল। জিনিসপত্রের পেটরাগুলো ঘরে তোলার সময় তার দম বন্ধ হয়ে আসছিল। ৬৭ বছর বয়সে যখন মানুষের নিশ্চিন্তে বিশ্রামের কথা, তখন তাকে ভাড়াটে হিসাবে প্রবেশ করতে হল। আসুন, গোছগাছ পরে হবে, আগে একটু জল পান করুন। শান্তাদেবী তাকে আসনে বসিয়ে জল দিলেন। অমলবাবু জলের গ্লাসে চুমুক দিলেন এবং চারপাশের অচেনা দেয়ালগুলোর দিকে তাকাতে লাগলেন। তার শ্রুতিতে নিজের বলা শব্দগুলোই প্রতিধ্বনিত হতে লাগল। পরের মালিকানাধীন দেয়ালকে আপন ভাবা মানে মূর্খতা। ফুটপাতে গিয়ে দাঁড়াবেন আপনারা। যেসব কটু কথা তিনি সুমিত আর দীপাকে শুনিয়েছিলেন, সেই বাক্যগুলোই আজ তার নিজের ভাগ্য হয়ে ফিরে এল। পরদিন দালাল ভাড়ার চুক্তিপত্র নিয়ে হাজির হল। অমলবাবু চশমা এঁটে সেই দস্তাবেজটি দেখলেন। তাতে সত্ত্বাধিকারীর জায়গায় ডিএস এস্টেটস নাম মুদ্রিত ছিল এবং স্বাক্ষরের জন্য এক ম্যানেজমেন্ট সংস্থার সিল ছিল। অমলবাবুর মস্তিষ্ক এতটাই অসাড় হয়ে গিয়েছিল যে তিনি ওই নামের তাৎপর্য উপলব্ধি করলেন না। তিনি নির্বিকারভাবে ভাড়াটে কলামের নিচে নিজের দস্তখত করলেন। সই করার সময় তার হস্তের কম্পন আর মনের গ্লানি অস্পষ্ট ছিল না। বিধাতার লীলা কতই না বিচিত্র, যে ভাড়াটে জীবনের জন্য তিনি সারা জীবন নিজের জ্যেষ্ঠা কন্যা আর জামাতাকে হীনমন্যতায় বিদ্ধ করেছিলেন, আজ সেই ভাড়ার ঘরকেই তাকে আশ্রয় হিসাবে বরণ করতে হল। আর তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে ডিএস এস্টেটসের দলিলে তিনি ভাড়াটে হিসাবে নাম লেখালেন, সেই সংস্থার প্রকৃত মালিক অন্য কেউ নয়, বরং দীপা আর সুমিতি ছিল। তারা যে ঘরে এখন মাসিক কর দেবেন, সেটি তার সেই কন্যারই সম্পত্তি যাকে তিনি চিরকাল দরিদ্র বলে অবজ্ঞা করতেন। সোনারপুরের সেই ফ্ল্যাটে অমলবাবু আর শান্তাদেবীর এক নতুন কিন্তু লাঞ্ছিত জীবন শুরু হল। অমলবাবুর অহংকার চরম আঘাত পেয়েছিল ঠিকই, কিন্তু তার সমূলে বিনষ্ট হয়নি। তিনি এখনও বিশ্বাস করতেন যে রিয়া আর অর্কর আর্থিক বুনিয়াদ খুব শক্তিশালী এবং কোনো না কোনো দিন ওরা আমাদের এই দৈন্যদশা থেকে উদ্ধার করবে। কিন্তু তিনি জানতেন না যে দেখনদারির যে কৃষ্ণমেঘ রাজারহাটের আকাশে জমেছে, তা সোনারপুর পর্যন্ত ধেয়ে এসে তার অবশিষ্ট দম্ভের ওপরও বজ্রাঘাত ঘটাবে। সোনারপুরের সেই ভাড়ার বাড়িতে অমলবাবু আর শান্তাদেবীর আগমনের পর এখন 2 বছর অতিক্রান্ত হয়েছে। কালের বিবর্তনে পুরনো গৃহের স্মৃতির ক্ষত সামান্য উপশম হয়েছিল ঠিকই, কিন্তু অমলবাবুর অন্তরের ক্ষোভ আর ঔদ্ধত্য পুরোপুরি বিলীন হয়নি। পারিপার্শ্বিক অবস্থা তাকে অবনমিত করলেও তার স্বভাব ছিল অপরিবর্তিত। আজ ছিল দীপাবলির পুণ্যলগ্ন। বাইরে সর্বত্র আলোকসজ্জা আর আতশবাজির উৎসব চলছিল। সোনারপুরের সেই 2 BHK ফ্ল্যাটে সকাল থেকেই সুস্বাদু পদের ঘ্রাণে ঘর ম করছিল। শান্তাদেবী পাকশালায় দীপাবলির জলখাবার প্রস্তুতিতে নিমগ্ন ছিলেন। মুচমুচে তিলকুট, জিভে জল আনা নারকেল নাড়ু, কুরকুরে নিমখি আর ঝালঝাল চানাচুর, শান্তাদেবীর হাতের জাদু ছিল অনুপম। কিন্তু এই সব কিছু করার সময়ও তার হৃদয়ে এক অজানা শঙ্কা দানা বাঁধছিল, কারণ আজ 2 কন্যা আর জামাতারা প্রাতঃস্রাব গ্রহণের জন্য বাড়িতে আমন্ত্রিত। আর অমলবাবুর পূর্বের স্বভাব স্মরণে রেখে আজকের এই উৎসবটি নির্বিঘ্নে কাটবে কিনা সে বিষয়ে তিনি সন্দিহান ছিলেন। কথা অনুযায়ী ঠিক সকাল 10:30টায় ঘড়ির কাঁটা ছোঁয়ার সাথে সাথেই কলিং বেল বেজে উঠল।
শান্তাদেবী কপাট খুললেন। সামনে দীপা, সুমিত আর আদরের নাতি রিহান দাঁড়িয়ে। দীপা বরাবরের মতোই রুচিশীল কিন্তু সাধারণ একটি জামদানি শাড়ি জড়িয়েছিল এবং সুমিতের পরনে ছিল ছিমছাম হালকা রঙের একটি সুতির পাঞ্জাবি। তাদের অবয়বে যে স্নিগ্ধতা ছিল তা গৃহের গুমোট পরিবেশে এক লহমায় ইতিবাচকতার পরশ বুলিয়ে দিল। শুভ দীপাবলি ঠাম্মি বলে রিহান শান্তাদেবীকে জড়িয়ে ধরল। রিহানের পরনে ছিল চমৎকার একটি রেশমি ধুতি পাঞ্জাবি, যাতে তাকে রাজপুত্রের মতো দেখাচ্ছিল। সে ভেতরে প্রবেশ করে দাদুকেও সশ্রদ্ধ প্রণাম জানাল। অমলবাবু বরাবরের মতোই আড়ষ্টভাবে আশীর্বাদের হাত তুললেন। দীপা সরাসরি পাকশালায় ঢুকে শান্তাদেবীকে জলখাবারের থালা সাজাতে হাত লাগাল। রিহানও বড়দের মতো, ঠাম্মি আমি কি নুন আর লেবুটা গুছিয়ে দেব, এমন সব ছোটখাটো কাজে উৎসাহ দেখাল। তার এমন পরিশীলিত আচরণ আর প্রখর বুদ্ধি দেখে শান্তাদেবীর চোখ ভিজে এলো। সুমিত বসার ঘরে এসে অমলবাবুর সম্মুখীন হল। কেমন কাটছে আপনার উৎসব বাবা, শরীরটা এখন সুস্থ তো? সুমিত বিনীতভাবে কুশল বিনিময় করল। শরীর আর এই খুপড়ির ঘরে কেমন থাকবে? নিজের অট্টালিকার যে আভিজাত্য ছিল তা কি এই কবুতরের বাসার মতো কামরায় খুঁজে পাওয়া সম্ভব? অমলবাবু নিজের বর্তমান দুর্দশার দায়ভার পুনরায় নিয়তির ওপর এবং পরোক্ষভাবে সামনে বসা জামাতার ওপর চাপিয়ে বিরক্তি প্রকাশ করলেন। সুমিত এতে বিচলিত হল না, সে নিবিষ্ট মনে শুধু শুনে গেল। 11:30 বেজে গেলেও রিয়া আর অর্কর কোনো পাত্তা ছিল না। অবশেষে ঘড়িতে 12টা বাজার সাথে সাথেই দরজার বেল খুব কর্কশভাবে বেজে উঠল। অমলবাবুর মুখের অবসাদ নিমিষেই মিলিয়ে গেল এবং তার নয়নে এক উজ্জ্বল দীপ্তি খেলে গেল। কপাট খুলতেই রিয়া আর অর্ক প্রবেশ করল। রিয়া একটি অত্যন্ত জমকালো আর চড়া রঙের ডিজাইনার ঘাগরা পরেছিল, যা এই ঘরোয়া আবহে একেবারেই বেমানান ছিল। তার অঙ্গে প্রচুর স্বর্ণালঙ্কার আর শরীর থেকে উগ্র পারফিউমের ঘ্রাণ আসছিল। অর্ক একটি দামি ব্র্যান্ডের জোব্বা ধাঁচের পাঞ্জাবি পরেছিল। দুজনের হাতেই বিদেশি চকলেট আর নামি মিষ্টির বড় বড় চাকচিক্যময় ডালি ছিল। শুভ দীপাবলি ড্যাড, ট্র্যাফিক যা ছিল না! উৎসবের দিনে আমাদের বড় গাড়িটা নিয়ে বের হওয়া যে কত বিড়ম্বনা! রিয়া সোফায় গা এলিয়ে দিয়ে প্রথম সংলাপটি ছুড়ল এবং নিজের লেটেস্ট আইফোনটি মেঝের উপর রাখল। অর্ক অবশ্য লোক দেখানো হাসি মুখে প্রণাম সেরে এক কোণে গিয়ে বসল। 2 বছরে অর্কর মাঝে প্রভূত পরিবর্তন এসেছিল। তার চোখের নিচে কালি জমেছিল এবং মুখে এক দুশ্চিন্তার রেখা স্পষ্ট ফুটে উঠছিল। তা যে ভেতরে ভেতরে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গিয়েছে তা সজাগ দৃষ্টিতে ধরা পড়ত, কিন্তু অমলবাবু আর রিয়া নিজেদের মিথ্যে আভিজাত্যের মোহে আচ্ছন্ন ছিলেন। বাহ, একেই বলে প্রকৃত উৎসব! কি জাঁকজমক আমার কন্যার জামাতার! অমলবাবু উপঢৌকনগুলো হাতে নিয়ে প্রশংসার বন্যা বইয়ে দিলেন। শান্তাদেবী মাঝখানে টেবিলে খাবারের বড় বড় থালাগুলো এনে রাখলেন। খাবারের সুগন্ধে রিহানের জিভে জল এলো, সে একটি নিমকি তুলে নিল। ও মা, কত তৈলাক্ত এই সব! অর্ক, তুমি শুধু এক টুকরো নাও, আমাদের ওজন নিয়ন্ত্রণের কথা মনে নেই? রিয়া নাকে রুমাল চাপা দিল। সকলে খাওয়া শুরু করল। অন্দরমহলের আবহাওয়া ওপর ওপর শান্ত থাকলেও অমলবাবুর এই নিস্তব্ধতা সহ্য করার পাত্র ছিলেন না। নিজের সে পুরনো দম্ভ প্রকাশের ইচ্ছা তার মনে পুনরায় মাথা চাড়া দিল। তিনি একটি নাড়ু হাতে নিলেন, দীপার সুমিতের দিকে একবার আর চোখে তাকালেন এবং তার সেই বিষোদ্গার শুরু করলেন। সুমিতবাবু, বয়স তো বাড়ছে আপনাদের, এখন 40-এর ঘর ছোবেন। আর কতদিন এমন সাধু সাজার ভান করে পরের বাড়িতে পড়ে থাকবেন? অমলবাবুর কণ্ঠস্বর হঠাৎ চড়ে গেল। দীপার হাতের খাবারের টুকরোটি সেখানেই থমকে গেল। শান্তাদেবী শঙ্কিত হয়ে স্বামীর দিকে তাকালেন। আপনারা দুজনেই উপার্জন করেন, কিন্তু না আপনাদের অঙ্গে কোনো অলংকার আছে, না নিজস্ব বাহন আছে। অর্ক আর রিয়ার থেকে কিছু পাট নিন, ওদের দেখুন, ওরা 30-এর কোঠাতেই রাজারহাটে 5 কোটির প্রাসাদ নিয়েছে। আবাসনে ঢুকলে বুকটা গর্বে ভরে যায় আমার। আর আপনারা? অমলবাবু এখন নিজের প্রকৃত রুক্ষ মূর্তিতে ফিরে এসেছিলেন। বাবা, আজ উৎসবের প্রহর, আমরা শান্তিতে খাওয়া দাওয়া করি না? দীপা অত্যন্ত সহিষ্ণুতার সাথে প্রসঙ্গ পরিবর্তনের চেষ্টা করল, কিন্তু অমলবাবু দমবার পাত্র ছিলেন না। তিনি এবার নিজের লক্ষ্যবস্তু বানালেন কচি রিহানকে। আরে কিসের শান্তি? কালেই রিহান বড় হবে, ওকে কি উত্তরাধিকার দেবেন আপনারা? অর্ককে দেখুন, ওর জীবনশৈলী দেখুন। আপনারা কি এই ছেলেকে সারা জীবন এমন দারিদ্র্যে আর ভাড়ার ডেরাতেই রাখবেন? আপনাদের এই কাঙালের মতো চালচলনের জন্য এই ছেলের ভবিষ্যৎও তমসায় ডুবে যাবে। এই অভাবী পরিবেশে কেউ ভালো বংশ থেকে সম্বন্ধ নিয়ে আসার চিন্তাও করবে না। অমলবাবুর এই বাক্যগুলো ছিল
তপ্ত শলার মতো। দরিদ্র, কাঙালের মতো চলনবলন, ছেলের ভবিষ্যৎ তমসায়, এই শব্দগুলো সরাসরি সুমিতের আত্মসম্মানে গিয়ে আঘাত করল। নিজের লাঞ্ছনা সে গত অনেক বছর ধরে নীরবে হজম করে আসছিল। দীপার অনুরোধে সে ডিএস এস্টেটসের সেই বৃহৎ গোপনীয়তাটিও রক্ষা করেছিল, কিন্তু আজ তার ৯ বছরের নিষ্পাপ সন্তান রিহানকে এই কুৎসিত কাদা ছোড়াছড়ির মধ্যে টেনে আনা হয়েছিল। রিহান সভয়ে হাতের মিষ্টিটি নিচে রেখে দিল। তার কচি চোখ জলে ভরে এলো। সে বুঝতে পারছিল না যে দাদু তার পিতামাতাকে কেন এত কটু কথা বলছেন। সে কাঁদতে কাঁদতে সুমিতের কোলে মুখ লুকাল। নিজের সন্তানের সেই চোখের অশ্রু দেখে সুমিতের ধৈর্যচ্যুতি ঘটল। তার ললাটের শিরাগুলো ফুলে উঠল, মুষ্টিবদ্ধ হাত শক্ত হয়ে গেল। ২ বছর আগে সল্টলেকার বাড়ি থেকে শুরু হওয়া এই অপমানের পালা আজ এখানে সোনারপুরের এই ভাড়া বাড়িতেই ইতি টানার সময় এসেছে, এই সংকল্প তার মনে এলো। সে সোজা হয়ে উঠে দাঁড়াল। তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হতে শুরু করল। আজ সে অমলবাবুর মুখের সেই কৃত্রিম মুখোশ আর রিয়ার সেই মিথ্যে অহংকারের প্রাসাদ সবার সামনে ধূলিসাৎ করে দিতে চেয়েছিল। সে অমলবাবুকে ওই চরম সত্যটি চিৎকার করে বলতে চেয়েছিল যে প্রাসাদে বসে আপনি আমাদের ভিখারি বলছেন, সেই ইমারত এবং যে গৃহের ভাড়া আপনি প্রতি মাসে গুনে গুনে পরিশোধ করছেন, তার প্রকৃত সত্ত্বাধিকারী আপনার এই অনাড়ম্বর কন্যা দীপাই। সুমিত এক দীর্ঘ নিঃশ্বাস নিল এবং কিছু ব্যক্ত করার জন্য মুখ খুলতে যাচ্ছিল। ঠিক তখনই দীপা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে কিন্তু নিঃশব্দে সুমিতের হাত শক্ত করে ধরল। সুমিত ক্রুদ্ধ নয়নে তার দিকে চাইল। দীপার চোখেও জল ছিল, কিন্তু তার দৃষ্টি ছিল অটল। সে সুমিতের হাতে সামান্য চাপ দিল এবং শুধু মস্তক সঞ্চালন করে ইঙ্গিত করল, না, এখনই নয়। দীপা, আজ নয়, আজ ওনাকে সব নিগূঢ় সত্য। সুমিতের স্বর কাঁপছিল, কিন্তু দীপা তাকে চাউনি দিয়েই পুনরায় স্থির থাকতে বলল এবং নিচে বসাল। হলের মধ্যে এখন এক অত্যন্ত ভীতিকর এবং দম বন্ধ করা নিস্তব্ধতা ব্যাপ্ত হল। শুধু দেয়াল ঘড়ির নিরবচ্ছিন্ন টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। অর্কের ললাটে হঠাৎ ঘাম জমতে শুরু করল। সে কুণ্ঠিত হয়ে মেঝের দিকে তাকিয়েছিল। রিয়া অবশ্য মুখে এক বাঁকা বিদ্রুপের হাসি নিয়ে মুঠোফোনে মগ্ন ছিল, আর অমলবাবু বুক ফুলিয়ে ভাবছিলেন যে তিনি এই দুজনকে চিরতরে দমিত করে দিয়েছেন এবং বিজয়ের উল্লাসে নাড়ুর আস্বাদ নিচ্ছিলেন। পরিবেশ এতটাই উত্তপ্ত হয়ে গিয়েছিল যে সেখানে একটি সূচ পড়লেও প্রলয়ঙ্কারী শব্দ হতো। ঘড়ির সেই শব্দ এখন সবার হৃৎকম্পন বাড়িয়ে দিচ্ছিল। দীপা সুমিতকে শান্ত থাকতে বললেও গৃহের আবহাওয়া এখন গুমোট হয়ে গিয়েছিল। অমলবাবুর অহংকার অবশ্য এই নিস্তব্ধতার সুযোগ নিয়ে আরও স্ফীত হয়ে উঠল। তিনি ভাবছিলেন তার নিক্ষিপ্ত স্বরের মতো বাক্যগুলো দীপা আর সুমিত মুখ বুজে সহ্য করছে। এই ধারণায় তিনি প্রীত হলেন। শান্তা, চানাচুরের বয়ামটা এদিকে দাও তো, অমলবাবু ফরমাস দিলেন এবং চানাচুর চিবোতে চিবোতে পুনরায় বলতে লাগলেন, দেখলে তো, আমি যা কিছু ব্যক্ত করলাম তাতে সত্যতা আছে বলেই তোমরা নির্বাক হয়ে আছো। সমাজে যদি মস্তক উন্নত করে বিচরণ করতে হয় তবে তোমাদের একটা মানদণ্ড থাকতে হয়, আর সেই মানদণ্ড শুধু অর্থ আর আড়ম্বরপূর্ণ যাপনের মাধ্যমেই অর্জিত হয়। দীপা তখনও অবিচল ছিল। তার দৃষ্টি নিবদ্ধ ছিল রিহানের ওপর, যে এখন অশ্রু মুছে ঠাম্মির আঁচল ধরে দাঁড়িয়েছিল। অমলবাবু এক দীর্ঘশ্বাস ত্যাগ করলেন, কণ্ঠস্বর ঝালিয়ে নিলেন এবং সবার ওপর এক দর্পিত চাহনি বুলিয়ে এক চরম ঘোষণা করলেন, তোমাদের সবাইকে জানিয়ে রাখি, অতীতে ব্যবসায় আমার যে বিপর্যয় ঘটেছিল তাতে আমার সমস্ত সঞ্চয় নিঃশেষ হয়ে গিয়েছিল। সল্টলেকের সেই প্রাসাদটিও হাতছাড়া হয়েছে। বর্তমানে আমার নামে শুধু মফস্বলে যে ৭-৮ বিঘা আবাদি জমি আর কিছু পতিত জমি পড়ে আছে, সেটাই আমার শেষ সম্বল। আর আমি স্থির করেছি যে সেই যাবতীয় সম্পত্তি আমি কেবল এবং কেবলমাত্র রিয়ার নামেই লিখে দেব, কারণ ওই আমার মর্যাদার উপযুক্ত। ও আর অর্ক নিজেরা যে সাম্রাজ্য গড়ে তুলেছে, এই ভূসম্পত্তি তাকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। বাকি যাদের নিজেদের এক টুকরো জমি কেনার মুরব নেই, তাদের হাতে সম্পত্তি তুলে দিয়ে আমি তা কেন নষ্ট করতে যাব? অমলবাবুর এই ঘোষণা শোনামাত্রই শান্তাদেবীর হাত থেকে জলের শূন্য গ্লাসটি টাইলসের ওপর পড়ে গেল। ঝনঝন শব্দে তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দীপার কপালে কিছুই জুটবে না, এটা ভেবেই তিনি শিউরে উঠেছিলেন, কিন্তু দীপার অবয়বে ক্রোধ বা বিষাদের কোনো চিহ্ন দেখা গেল না।
তার সেই জমির ওপর কোনো অধিকার বোধ ছিল না, না কোনোদিন লালসা ছিল। কিন্তু অমলবাবুর এই নিদান দেওয়ার পর রিয়ার মুখে যে কৃত্রিম উল্লাস আর ঔদ্ধত্য ফুটে উঠল, তা দেখে একজনের ধৈর্যের বাঁধ অবশেষে ধসে গেল। যথেষ্ট হয়েছে বাবা, অনেক হয়েছে আপনার এই অহেতুক বন্দনা। আচমকা হলের মধ্যে এক গম্ভীর কণ্ঠস্বর বজ্র নির্ঘোষে গর্জে উঠল। সবার দৃষ্টি শব্দের উৎসের দিকে গেল। সেই স্বরটি ছিল অর্কর। অর্ক, যে এতক্ষণ একধারে মস্তক অবনত করে উপবিষ্ট ছিল, সে এখন শটান দাঁড়িয়ে পড়েছিল। তার চক্ষু দিয়ে যেন অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হচ্ছিল। 2 বছর ধরে অন্তরে লালন করা তার ক্ষোভ, তার অসহায়তা এবং তার গুমরে মরা যন্ত্রণা এখন এক আগ্নেয়গিরির মতো প্রস্ফুটিত হচ্ছিল। অর্ক, কি বলছো তুমি? ড্যাডের সাথে এভাবে কথা বলছো কেন? রিয়া ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালো এবং অর্কের বাহু ধরার চেষ্টা করল। তুমি মৌন থাকো রিয়া, একটা শব্দর উচ্চারণ করবে না। অর্ক তার হাত ঝটকিয়ে সরিয়ে দিল। তার কণ্ঠস্বর এতটাই উচ্চ ছিল যে রিহান ভয়ে ঠাম্মির পেছনে গিয়ে লুকাল। অমলবাবু নিজের আসনে স্থির হয়ে গেলেন। আরে জামাইবাবু, কি হলো হঠাৎ? আমি তো আপনাদের মঙ্গলের নিমিত্তেই বলছিলাম। কিসের বন্দনা করছেন বাবা আপনি আমাদের? কিসের আমাদের মর্যাদা আর কিসের সাম্রাজ্য? অর্ক 2 হাতে নিজের ললাট চেপে ধরল। তার চোখে এখন আক্রোশের সাথে সাথে চরম রিক্ততার অশ্রু জমতে শুরু করেছিল। রাজারহাটের ওই 5 কোটের প্রাসাদ আর ওই বিলাসিতার বাহন সব কিছু অলীক বাবা, সব কিছু একটা বৃহৎ প্রবঞ্চনা আর দেখনদালি। অর্ক চিৎকার করে উঠল। তার শব্দগুলো পুরো কক্ষে একটি বিস্ফোরণের মতো আছড়ে পড়ল। অমলবাবুর মুখের বর্ণ এক মুহূর্তেই পাণ্ডুর হয়ে গেল। অলীক মানে কি? ওই তোমাদের আবাস? ওই প্রাসাদ আমার নয়, ওটা ব্যাংকের। হতাশ হয়ে 2 হাত শূন্যে ছড়িয়ে দিয়ে বলল, রিয়ার ওই লোক দেখানো জেদ চরিতার্থ করার জন্য আর আপনার সমাজে গরিমা দেখানোর জন্য আমি আমার সাধ্যের অতীত ঋণ গ্রহণ করেছিলাম। মাসে 2.5 লাখ টাকা শুধু কিস্তি পরিশোধেই নিঃশেষ হয়ে যাচ্ছে আমার। রাতভর আমার নিদ্রা হয় না। আমার ক্রেডিট কার্ডগুলো সমূলে রুদ্ধ হয়ে গিয়েছে। আর আর আজ সকালেই ব্যাংকের চূড়ান্ত নোটিশ এসে পৌঁছেছে বাবা। অর্কের কণ্ঠে কান্নার বেগ দানা বাঁধল। সে এক মুহূর্তে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে সোফায় লুটিয়ে পড়ল। আগামী 15 দিনের মধ্যে ব্যাংক ওই ফ্ল্যাট আর গাড়ি বাজেয়াপ্ত করবে। আমরা আক্ষরিক অর্থেই পথের ভিখারি হতে চলেছি। আমার দেউলিয়া দশা হয়েছে বাবা। এখন আমাদের এক ফোঁটা মাথা বোঝারও ঠাঁই নেই। অর্ক 2 হাতে মুখ ঢেকে ফেলল এবং শিশুর মতো অবিরল ধারায় কাঁদতে লাগল। পুরো হলের মধ্যে এখন এক শ্মশানের স্তব্ধতা নেমে এলো। অমলবাবুর পায়ের তলার মাটি শুধু নয়, তার সম্পূর্ণ অস্তিত্বের বুনিয়াদ যেন কেউ ধসিয়ে দিল। সে নিথর হয়ে অর্কর দিকে তাকিয়েছিল। যে জামাতা আর কন্যার বৃত্তের উপর সে আজীবন এত মিথ্যে দম্ভ করল, যাদের জন্য সে দীপাকে অতি হতদরিদ্র প্রতিপন্ন করল, সেই আভিজাত্যের সৌধ ভেতর থেকে সম্পূর্ণ ঘুণে ধরা ছিল। এই চরম সত্য সে পরিপাক করতে পারছিল না। রিয়া, এটা অর্ক কি বলছে এসব? অমলবাবুর গলা আগের মতো উদ্ধত রইল না, তা কাঁপছিল, আর্ত শোনাচ্ছিল। রিয়া কিছুই ব্যক্ত করতে পারল না। তার কৃত্রিম মুখোশ সবার সামনে ফালা ফালা হয়ে ছিঁড়ে গিয়েছিল। সে মস্তক অবনত করল এবং ফুপিয়ে কাঁদতে শুরু করল। তার সেই জমকালো আর দামি ঘাগড়ায় তাকে এখন অত্যন্ত করুণ দেখাচ্ছিল। শান্তাদেবী মাথায় হাত দিয়ে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইলেন। তার মনে হচ্ছিল তার 2 কন্যার জীবনই তছনছ হয়ে গিয়েছে। একজনের জীবন অতি সাধারণভাবে যাপন করার জন্য, এমনটি তার ধারণা ছিল, আর অন্যজনের জীবন দেখনদারির চোটে সর্বশান্ত হওয়ার জন্য। দীপা আর সুমিত একে অপরের দিকে তাকাচ্ছিল। সুমিত এখন দীপার সেই মৌন থাকার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পেরেছিল। দীপা কেন কিছুক্ষণ আগে তাকে নিরস্ত করেছিল তা সে এখন বুঝতে পারল। অর্কর এই আড়ম্বরের বুদবুদ কোনো একদিন ফাটতই, আর তা যেন ওরা নিজেরাই ফাটিয়ে সত্যের মুখোমুখি হয়। দীপার এই দূরদর্শিতা যে কতটা সঠিক ছিল তা সুমিত অনুধাবন করল। অমলবাবুর মস্তিষ্কে এখন ভয়াবহ সব চিন্তা আবর্তিত হচ্ছিল। সে নিজের ভ্রান্তি বুঝতে শুরু করেছিল, কিন্তু তবুও তার মনে এক শেষ স্বার্থপর চিন্তা খেলে গেল। ঠিক আছে, অর্ক আর রিয়া রিক্ত হলেও ওদের থাকার ঘর নেই, কিন্তু আমিও কি নিজের ভিটে থাকি? আমিও তো এই ভাড়ার ডেরায় আছি। তবে এখন আমার কাছে মফস্বলীর ওই জমিটা আছে। ওটা বিক্রয় করে আমি রিয়ার জন্য একটা ছোট ঘর কিনে দেব।
এই চিন্তাটাই তার মাথায় ঘুরছিল। অর্কর সেই মর্মন্তদ সত্য প্রকাশের পর হলের মধ্যে এমন এক নিথর নীরবতা বিরাজ করছিল, যেখানে শুধু দীর্ঘশ্বাস আর অর্কর কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। দীপাবলির সন্ধ্যায় যে গৃহে উৎসবের রোল ওঠার কথা ছিল, সেখানে এখন অবশিষ্ট ছিল শুধু অনুশোচনা আর চুরমার হয়ে যাওয়া মিথ্যা দম্ভ। অমলবাবু শূন্য দৃষ্টিতে চেয়ে বসেছিলেন। রিয়ার যে বৃত্তের উপর তার এত শ্লাঘা ছিল, তা যে নিছক বাতাসের একটি বুদবুদ ছিল, এই সত্য হজম করা তার ধারণ ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। সে কি বলবে, কি করবে, কিছুই স্থির করতে পারছিল না। তার চিন্তা শক্তি স্থবির হয়ে গিয়েছিল। শান্তাদেবী তো মস্তকে হাত দিয়ে দেওয়ালের আশ্রয় নিয়েছিলেন। এই রুদ্ধশ্বাস নিস্তব্ধতায়, যেখানে একটি পলও এক প্রহরের মতো মনে হচ্ছিল, হঠাৎ মাঝখানের টেবিলে রাখা দীপার ফোনের বিপ বিপ সংকেত বেজে উঠল। সেই শব্দে সবাই চমকে উঠল। অমলবাবু, যিনি আগেই অসহায়ত্ব আর ক্ষোভের এক অদ্ভুত মানসিক অবস্থায় ছিলেন, তিনি অত্যন্ত বিরক্তি নিয়ে ফোনটি হাতে তুলে নিলেন। তার মনে হল কারো কোনো অপ্রাসঙ্গিক বার্তা হবে, সেটি ছুঁড়ে ফেলে দেবেন। কিন্তু ফোনের পর্দা জ্বলে উঠেছিল এবং সেই স্ক্রিনে আসা একটি ইমেল নোটিফিকেশন তার দৃষ্টি আকর্ষণ করল। পর্দায় স্পষ্ট অক্ষরে মুদ্রিত ছিল, ডিএস এস্টেটস, নভেম্বর মাসের ভাড়া জমা হয়েছে। অমলবাবুর চোখের পাতা কুঁচকে গেল। ডিএস এস্টেটস নামটি তার অতি পরিচিত ছিল। 2 বছর আগে এই নামের সংস্থার সাথেই তিনি এই গৃহের ভাড়া চুক্তির দলিলে সই করেছিলেন। তিনি অলক্ষেই আঙুল দিয়ে নোটিফিকেশন বারটি নিচে নামালেন। সম্পূর্ণ ড্যাশবোর্ড তার চোখের সামনে উন্মোচিত হয়ে গেল। সেখানে একের পর এক সারিতে সম্পত্তির বিবরণ এবং ভাড়াটেদের নাম তালিকাভুক্ত ছিল। অমলবাবুর দৃষ্টি সেই তালিকার উপর দিয়ে নিচে নামতে লাগল। ইউনিট 1, বাণিজ্যিক বিপণী, সোনারপুর, ভাড়া জমা। ইউনিট 2, ফ্ল্যাট 303, বারুইপুর, ভাড়া জমা। এবং আচমকা তার অঙ্গুলি একটি পঙ্ক্তির ওপর এসে স্থবির হয়ে গেল। ইউনিট, ফ্ল্যাট 101, বর্তমান আবাস, ভাড়াটে অমল ও শান্তা, 15,000 টাকা জমা। তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। নিঃশ্বাস যেন বক্ষ পিঞ্জরেই অবরুদ্ধ হয়ে পড়ল। সে অত্যন্ত ক্ষিপ্রতায় পর্দার উপরিভাগের দিকে দৃষ্টিপাত করল। সেখানে বড় বড় হরফে খোদাই করা ছিল, মালিক, দীপা ও সুমিত। হাতের মুঠো ফোনটি থরথর করে কাঁপতে লাগল। অমরবাবুর আঙুলের সমস্ত শক্তি যেন নিমেষেই উবে গেল। সে যে আসনে উপবিষ্ট ছিল, সেই ইজি চেয়ারটি যেন এক অতল গহ্বর হয়ে তাকে নিচের দিকে টেনে নিচ্ছিল। তার মস্তিষ্ক অবশ হয়ে এল। কি প্রত্যক্ষ করছেন সে? এটা কি আদেও সম্ভব? সে চক্ষু রগড়ে পুনরায় পর্দার দিকে তাকাল। হ্যাঁ, শব্দগুলো সেগুলোই ছিল। যে গৃহে বসে গত 2 বছর ধরে সে নিজের জ্যেষ্ঠা তনয়াকে দরিদ্র, কাঙাল আর ভাড়ার কুঠরিতে পচনশীল বলে বিদ্রুপবাণে বিদ্ধ করছিল, সেই গৃহটি, সেই কক্ষটি তার নিজের কন্যার অধিকারে ছিল। প্রতি মাসের 1 তারিখে সে নিজের ভগ্ন দম্ভে বসে যে সংস্থাকে করকরে টাকা ভাড়া দিচ্ছিল, সেই অর্থ সরাসরি দীপা আর সুমিতের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছিল। এই আঘাতটি এতটাই প্রবল ছিল যে অমলবাবুর মুখমণ্ডল পাণ্ডুর বর্ণ ধারণ করল। ললাটে ঘর্মবিন্দু জমা হতে শুরু করল। দীর্ঘ 40 বছর ধরে যে নিরিখে সে মানুষকে বিচার করেছে, বিত্ত আর প্রতিপত্তি, সেই নিরিখটি আজ তার নিজের মেয়ে তার মস্তকে চূর্ণ করে দিয়েছিল। আমরা নিজেরই তনয়া এবং সেই মামুলি জামাতা প্রজা, এই নিগূঢ় সত্য তার অহংকারকে আক্ষরিক অর্থেই ধুলোয় মিশিয়ে দিল। তার অন্তরের সেই দর্পিত কারবারই এক মুহূর্তেই ধসে পড়ল। এটা কি? অমলবাবুর মুখ দিয়ে বাক্যস্ফূর্তি হচ্ছিল না। তার কণ্ঠস্বর যেন কোনো তপ্ত মরুভূমি থেকে আগত শুষ্ক আর কম্পিত ধ্বনির মতো শোনাল। সে কাঁপতে থাকা ফোনটি দীপার দিকে তাক করল। দীপা, এই ডিএস এস্টেটস, এটা কি তোর সংস্থা? সবার নজর এখন দীপার ওপর নিবদ্ধ হল। রিয়া নয়নের জল মুছে ওপরের দিকে চাইল। অর্কও বিমূঢ় হয়ে বসেছিল। দীপা শান্তভাবে উঠে দাঁড়াল। তার অবয়বে কোনো জয়ের উল্লাস ছিল না, না পিতাকে হেয় করার কোনো প্রতিহিংসা। সেখানে বিরাজ করছিল শুধু এক সুগভীর ও প্রাজ্ঞ নীরবতা।
সুমিত তার পাশে এসে দণ্ডায়মান হল। সে অত্যন্ত দৃঢ়ভাবে দীপার কাঁধে হাত রাখল। সেই স্পর্শ নিঃশব্দে বলছিল, আমি তোর পাশে এক অটল পাহাড়ের মতো রয়েছি। এখন যে সত্য প্রকাশিত হয়েছে তা পূর্ণতা পেতে দাও। দীপা পিতার চোখের দিকে সরাসরি তাকাল। তার দৃষ্টি এতটাই স্থির ছিল যে অমলবাবু সেই তেজ সহ্য করতে পারছিলেন না। হ্যাঁ বাবা, দীপার কণ্ঠ অত্যন্ত সংযত, কিন্তু পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল, এই গৃহ আমার আর সুমিতের। গত 2 বছর ধরে আপনারা যে আবাসে ভাড়া দিচ্ছেন সেটি আমাদেরই সত্ত্বাধীন। এই শব্দগুলো অমলবাবুর শ্রুতিতে হাতুড়ির ঘায়ের মতো আছড়ে পড়ল। সে কম্পিত হস্তে ললাটের ঘাম মুছল। মানে তোমরা? সে বাক্যটি সমাপ্ত করতে পারছিল না। দীপা অগ্রসর হয়ে বলল, শুধু এই একটি ফ্ল্যাট নয় বাবা, ডিএস এস্টেটসের নামে সোনারপুর আর বারুইপুর এলাকায় আরও 8টি সম্পত্তি আছে আমাদের। তাতে বাণিজ্যিক বিপণী আর ফ্ল্যাট রয়েছে। আর এই সব কিছু আমরা কোনো ব্যাংকের ঋণের জালে জড়িয়ে নয়, বরং আমাদের নিজেদের নিষ্ঠা আর সঞ্চিত অর্থে গড়ে তুলেছি। রিয়ার চোখ বিস্ময়ে বিস্ফোরিত হল। যার সাধারণ যাপন নিয়ে সে আজীবন উপহাস করে এসেছে, সেই বড়দিদি তার ওই কৃত্রিম 5 কোটির ফ্ল্যাটের চেয়েও বহুগুণ বেশি বৈভব নিজের নামে ধরে রেখেছে। অর্ক শূন্যে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সে এখন সুমিতের ওই অনাড়ম্বর জীবনযাত্রার অন্তরালে থাকা প্রকৃত ঐশ্বর্যের রহস্য ভেদ করতে পারল। কিন্তু তবে তোমরা আমাকে অবগত করলে না কেন? এমন নিঃস্ব থাকার ভান কেন করলে? আমাকে লাঞ্ছিত করার জন্য? অমলবাবুর গলা এখন পুরোপুরি কান্নায় বুঝে এল। তার সেই কর্তাসুলভ মেজাজ পুরোপুরি খসে পড়ল। সুমিত এক পা এগিয়ে এল। বাবা, আমরা এটা কাউকে অবদমিত করার জন্য বা অপমান করার জন্য সঙ্গোপনে রাখিনি। দীপাই নিগুড় রহস্যটি আমার সাথে আগলে রেখেছিল, কারণ সে জানত আপনাদের বিত্তের প্রতি দৃষ্টিভঙ্গি বিজাতীয়। আপনারা মানুষের মূল্য নিরূপণ করেন তার ব্যাংক ব্যালেন্স দিয়ে। আমরা যদি আপনাদের লজ্জিতই করতে চাইতাম, তবে 2 বছর আগে যখন আপনি অট্টালিকা বিক্রয় করে পথে দাঁড়িয়েছিলেন, তখনই আমরা আপনাকে বলে দিতাম যে আপনারা আমাদের দয়ায় থাকতে এসেছেন। কিন্তু আমরা তা করিনি। দীপা এগিয়ে গিয়ে বলল, বাবা, অর্থ বেঁচে থাকার রসদ যোগায়, প্রদর্শনের জন্য নয়। রিয়া আর অর্ক দেখানোর জন্য অর্থ অপচয় করল, আর আজ তাদের মাথার উপর ছাদ নেই। এমন শোচনীয় দশা হল। আমরা অর্থ আগামীর জন্য বপন করেছিলাম। অমলবাবু নিজের অস্তিত্ব নিয়ে লজ্জিত বোধ করতে লাগলেন। সে আজীবন এক ভুল ধারণার ওপর বাজি ধরেছিলেন। যে তনয়াকে সে মস্তকে ধারণ করেছিলেন, সে কৃত্রিম আড়ম্বরে নিমজ্জিত হয়েছিল। আর যে তনয়াকে সে তুচ্ছ মনে করতেন, সেই আজ তার মাথার ওপর রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছিল। তার হাত থেকে দীপার ফোনটি নিচে সোফায় পড়ে গেল। তার 2 হাত হাঁটুর ওপর অলিয়ে পড়ল এবং সে মস্তক অবনত করে নির্বাক হয়ে গেলেন। এটি তার জীবনের সবথেকে বড় পরাজয় ছিল। কিন্তু এই পরাজয় তাকে এমন এক সত্যের দর্শন করাচ্ছিল, যা 4 দশকে সে কোনো দিন উপলব্ধি করেননি। সোফায় পড়ে থাকা সেই ফোনের পর্দার আলো এখন ধীরে ধীরে নিভে এল। কিন্তু অমলবাবুর জীবনের সবথেকে বড় এবং মর্মস্পর্শী সত্যটি সেই আলো চিরতরের জন্য অঙ্কিত করে দিয়েছিল। সল্টলেকের সেই দম্ভী কারবারির এবং গর্বিত পিতার ঔদ্ধত্য এখন পুরোপুরি ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তার 2 হাত হাঁটুর ওপর ভার দিয়েছিল এবং দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ হয়ে গিয়েছিল। যে কন্যাকে সে সারা জীবন দরিদ্র, অভাগিনী বলে বিদ্রূপ করেছে, যার সাধারণ যাপন নিয়ে পরিজনদের সম্মুখে যথেষ্ট তামাশা করেছে, সেই কন্যাই আজ এই ঘোর বিপদে তার প্রকৃত আশ্রয় এবং খোদ তার মাথার ওপরের গৃহের মালকিন হিসাবে আবির্ভূত হল। এই চিন্তাটি তার অন্তরকে দংশন করছিল। তার কণ্ঠে একদলা কান্না রুদ্ধ হয়ে গিয়েছিল, মুখ দিয়ে বাক্য বেরোচ্ছিল না, শুধু তার চোখের কোণগুলো রক্তিম হয়ে গিয়েছিল। শান্তাদেবীর শরীরে কোনো শক্তি অবশিষ্ট ছিল না। সারা জীবন স্বামীর মিথ্যে দম্ভ আর রিয়ার দেখনদারিকে সে মৌন সমর্থন দিয়ে এসেছেন। আজ সত্য উন্মোচিত হওয়ার পর তার নিজেকে দীপা আর সুমিতের কাছে পরম অপরাধী মনে হচ্ছিল। সে কম্পিত চরণে এগিয়ে এলেন এবং সরাসরি দীপার 2টি হাত নিজের হাতের মুঠোয় নিলেন। দীপা, মা রে! শান্তাদেবীর চোখ থেকে অশ্রুর প্লাবন বইতে লাগল। আমাদের মার্জনা করে দিস মা। আমরা জন্মদাতা হয়েও তোকে কোনোদিন চিনতে পারিনি।
তোর সারল্যকে আমরা তোর দৈন্য মনে করেছি, আর যে রিয়ার জন্য আমরা সারা জীবন তোকে বঞ্চিত করেছি, সেই আজ আমাদের এই স্থবির বয়সে সর্বশান্ত করল। কোন মুখে তাকাবো তোর দিকে? তুই আমাদের অন্নদাতা বেরোলি। শান্তাদেবী অবিরল ধারায় কাঁদতে লাগলেন। দীপা তৎক্ষণাৎ জননীকে জড়িয়ে ধরল। মা, এসব কি বলছ? কিসের অন্নদাতা? আমি তো তোমার কন্যাই। দীপা মাকে শান্ত করল এবং অমলবাবুর সম্মুখে গিয়ে দাঁড়াল। অমলবাবু অত্যন্ত অপরাধবোধ আর ভারাক্রান্ত মন নিয়ে ওপরের দিকে চাইলেন। তার মনে হল দীপা এখন তার ওপর গর্জে উঠবে, তাকে কড়া ভাষায় তিরস্কার করবে, তাকে গৃহ থেকে বহিষ্কারের তর্জনী দেখাবে, কারণ তেমনটি করার পূর্ণ অধিকার এখন তার ছিল। কিন্তু দীপার মুখে কোনো প্রতিহিংসার লেশ ছিল না, সেখানে জয়ের উন্মাদনাও ছিল না, সেখানে ছিল শুধু এক সুগভীর প্রজ্ঞা আর সুশিক্ষার গাম্ভীর্য। সে অত্যন্ত নম্রভাবে কিন্তু ততটাই দৃঢ়স্বরে বলল, বাবা, একটু আগে সুমিত যা বলল, আমরা এই সব কিছু আপনাদের লজ্জিত করার জন্য বা আপনাদের হেয় দেখানোর জন্য মোটেও গোপন রাখিনি। আমি শুধু আপনাদের ওই বৃত্তের মাপকাঠিটি আমি শুধু ওই বৃত্তের নিরিখটি এড়িয়ে যেতে চেয়েছিলাম। আমি আমার আর সুমিতের জীবনকে লোক দেখানোর প্রতিযোগিতায় নামাতে চাইনি। অর্থের আস্ফালন খুব তীব্র হয় বাবা, তা মানুষের মায়াময় সম্পর্কগুলোকে গ্রাস করে নেয়। আমি আমাদের আপনজনদের আগলে রাখতে চেয়েছিলাম। অমলবাবু নির্বাক হয়ে শুনছিলেন। আর বাবা, আপনি নিজেকে স্রেফ এক ভাড়াটে ভেবে মোটেও কুণ্ঠিত হবেন না। আপনি এই ভবনে কোনো ভাড়াটে হিসেবে নয়, বরং আমার জন্মদাতা হিসেবে আজীবন সসম্মানে থাকতে পারেন। এই গৃহটি আপনারই, কিন্তু এরপর থেকে আমার আর রিয়ার বৈভব নিয়ে কোনোদিন তুলনা করবেন না। সম্পদের ওপর ভিত্তি করে মানুষের মর্যাদা নিরূপণ করার আপনার ওই পুরনো অভ্যাসটি আপনাকে এখন এখানেই চিরতরে বিসর্জন দিতে হবে। দীপার অত্যন্ত মার্জিত কিন্তু অনড় কথাগুলো অমলবাবুর হৃদয়ের অন্তঃস্থল বিদীর্ণ করে দিল। সে মস্তক অবনত করলেন। তার এখন নিজের আচরণের ওপর চরম ঘৃণা হচ্ছিল। ইতিমধ্যে ছোট্ট রিহান, যে এতক্ষণেই যাবতীয় দৃশ্য বিস্ময় ভরা চোখে দেখছিল, সে ধীর লয়ে হেঁটে অমলবাবুর কাছে এগিয়ে এল। সে নিজের কোমল আর ছোট হাত দুটি অমলবাবুর কাঁপতে থাকা হাতের ওপর রাখল। অমলবাবু অশ্রুভরা চোখে সেই নিষ্পাপ শিশুর দিকে তাকালেন। যে নাতনিকে সে কিছুক্ষণ আগে কাঙালের মতো বেড়ে ওঠা শিশু বলে তিরস্কার করেছিলেন, সেই শিশুই এখন তার দিকে অত্যন্ত মমতাপূর্ণ দৃষ্টিতে চেয়েছিল। রিহান নিজের আধো আধো কিন্তু দৃঢ় স্বরে বলল, দাদু, কেঁদো না। মা তো বলছেই, না যেই বাড়িটি তোমারই, তাহলে কেন কাঁদছ? আমার মা বাবার অনেকগুলো বাড়ি আছে, তুমি এখানেই শান্তিতে থাকো। রিহানের ওই বিমল কথাগুলো অমলবাবুর অবশিষ্ট দম্ভের দেওয়ালগুলোকেও ধূলিস্যাৎ করে দিল। ওই ছোট্ট বালকের অসামান্য কাণ্ডজ্ঞান আর তার ওই স্নেহের পরশ তিনি সহ্য করতে পারলেন না। 40 বছরের সেই উদ্ধত পিতা, সল্টলেকের সেই দর্পিত কারবারি আজ একটি ছোট্ট 9 বছরের শিশুর সামনে অবিরল ধারায় কাঁদতে লাগলেন। সে 2 হাতে নিজের মুখ ঢাকলেন এবং তার অন্তরে সযত্নে লালিত সেই মিথ্যে অহংকার, গ্লানি আর অনুশোচনা অশ্রু হয়ে ঝরতে শুরু করল। রিয়া আর অর্ক এক কোণে মস্তক নিচু করে বসেছিল। তাদের সেই কৃত্রিম চাকচিক্য আর কোটি টাকার ঋণের সৌধ সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। দীপার ওই বিশাল কিন্তু নিভৃত সাফল্যের সামনে তাদের চাহনি ওপরে উঠছিল না। দীপা সুমিতের দিকে চাইল। এখন আর সেখানে কালক্ষেপণ করার কোনো যৌক্তিকতা ছিল না। যে সত্য সমাজের সম্মুখে আসার প্রয়োজন ছিল তা প্রকট হয়ে গিয়েছিল। যে দম্ভের বিনাশ হওয়া কাম্য ছিল তা পূর্ণ হয়েছিল। সুমিত রিহানকে কোলে তুলে নিল। মা, আমরা এখন বিদায় নিই। দীপাবলির আয়োজন খুব চমৎকার হয়েছিল। দীপা প্রস্থান করার সময় অত্যন্ত স্নিগ্ধভাবে শান্তাদেবীকে বলল। অমলবাবু সোফায় বসে ফুপিয়ে কাঁদছিলেন। তার ওপরে তাকানোর মতো সাহসটুকু অবশিষ্ট ছিল না। দীপা, সুমিত আর ছোট্ট রিহান কোনো উচ্চবাচ্য ছাড়াই অত্যন্ত শান্তভাবে সেই ভবন থেকে বেরিয়ে গেল। সোনারপুরের সেই আবাসনের নিচে আসার পর দীপা মুক্ত আকাশের দিকে তাকাল। রাত 8টা অতিক্রান্ত হয়েছে। বাইরে দীপাবলির বাজির শব্দ শোনা যাচ্ছে। আকাশে বর্ণিল আতশবাজির মেলা বসেছে। চারদিকে এক আনন্দ আর জ্যোতির আবহাওয়া ছিল। কিন্তু দীপার অন্তরে আজ এক অনন্য দীপাবলি উৎসাবিত হয়েছিল। গত 10 বছর ধরে নিজেরই পরিজনদের মাঝে রুদ্ধশ্বাসে থাকা তার সত্তা আজ সত্যিকারের মুক্তি পেয়েছিল।
পিতার শানিত বাক্যবাণের যে অদৃশ্য ফাঁস তার কণ্ঠের চারপাশে আটকে ছিল তা আজ চিরতরে ছিন্ন হয়ে গিয়েছিল। আজ তার নিজেকে প্রকৃত অর্থে স্বাধীন আর ভারমুক্ত মনে হচ্ছিল। সুমিত আলতো করে দীপার হাত নিজের হাতের মুঠোয় নিল। তার নয়নে দীপার প্রতি এক সুগভীর গর্ব সঞ্চারিত হয়েছিল। তুমি আজ অসীম ধৈর্যের পরিচয় দিলে দীপা, আমার তোমার জন্য খুব গর্ব হচ্ছে। দীপা হেসে তার কাঁধে মাথা রাখল। রিহান বাবার কোলে বসে আকাশের আতশবাজি দেখছিল আর করতালি দিচ্ছিল। তাদের তিনজনেরই মুখে এক বিমল আর তৃপ্তির হাসি বিরাজ করছিল। তাদের কাছে রিয়ার মতো বিলাসবহুল যান ছিল না, কিন্তু তাদের কাছে ঋণমুক্ত আর অহংকার মুক্ত এক অনাবিল জীবন অবশ্যই ছিল। তারা তিনজনেই নিজেদের পুরনো বাহনের উপর সবার হলেন এবং নতুন দিগন্তের পথে পাড়ি দিলেন। সমাজকে দেখানোর জন্য করা বাহুল্যতা আর মিথ্যে আভিজাত্য সর্বদাই বালির প্রাসাদের মতো ক্ষণভঙ্গুর হয়, যা পরিস্থিতির সামান্য আঘাতেই ধসে পড়ে। কিন্তু নিঃশব্দে পরিশ্রম আর সঠিক পরিকল্পনার মাধ্যমে গড়ে তোলা সাফল্য এক অটল পাহাড়ের মতো সুদৃঢ় হয়। নিজেকে সপ্রমাণ করার জন্য উচ্চকণ্ঠের প্রয়োজন হয় না। আপনার নিঃশব্দে অর্জিত সাফল্যই একদিন এত প্রবল ধ্বনি তোলে যে বিশ্বকে তা বাধ্য হয়েই শুনতে হয়। দীপা আর সুমিতের এই কাহিনী সেই স্বাভিমান, সহিষ্ণুতা আর প্রকৃত বৈভবের অনুপ্রেরণা দেয়। সুধী দর্শক, কেমন লাগলো আপনাদের এই কাহিনীটি? দীপা আর সুমিত নিজের পিতার মিথ্যে দম্ভ যেভাবে ধৈর্য আর শ্লীলতার সাথে চূর্ণ করল, তা কি আপনাদের যথার্থ মনে হয়েছে? বর্তমান যুগে রিয়া আর অর্কর মতো প্রদর্শনের নেশায় সর্বস্বান্ত হওয়া অনেক মানুষ আমাদের আশেপাশে বিচরণ করে। তাদের বিষয়ে আপনাদের সুচিন্তিত অভিমত কি, তা আমাকে নিচে মন্তব্যে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত পাঠ করতে আমার সর্বদা ভালো লাগে। যদি আপনাদের এই কাহিনীটি হৃদয়স্পর্শ করে থাকে এবং এ থেকে কোনো সদুপদেশ পেয়ে থাকেন, তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং নিজের সুহৃদ ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের নিত্য নতুন মর্মস্পর্শী এবং জ্ঞানগর্ভ বাংলা কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের ঘণ্টা চিহ্নটি টিপে দিন, যাতে আমাদের নতুন ভিডিও এলেই সবার আগে আপনি বার্তা পান। সময় বের করে এই কাহিনীটি শোনার জন্য অশেষ ধন্যবাদ। চলুন তবে দেখা হবে পরবর্তী একটি নতুন আর শক্তিশালী কাহিনীতে। ততক্ষণ পর্যন্ত নিজের ও পরিবারের বিশেষ যত্ন নেবেন।